নমস্কার, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকবেন, কারণ আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে পায়ে হেঁটে চলে, দিল্লির বাবুদের মতো বড় বড় ট্রাকে চেপে র্যালি করে না, তার সৈনিকেরা কখনো খারাপ থাকতে পারে না। তাই আমরা সবাই ভালো থাকবো আর সবাইকে ভালো রাখবো, তাই তো? মঞ্চে উপস্থিত মাননীয় অভিভাবক সম আমার প্রিয় মহানগরী ববি হাকিম মহাশয়কে আমার প্রণাম জানাই। এছাড়া আজ আমাদের এই মঞ্চ সত্যি নক্ষত্র খচিত, মানে তারকা খচিত মঞ্চ। তাই এত এত নাম, সবার নামটা হয়তো বলে উঠতে পারবো না, কারণ আজকে আমার মুর্শিদাবাদের এই পবিত্র মাটিতে প্রথম জনসভা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে। আপনারা ডাকলে নিশ্চয়ই আবার আসবো। আমার এখানে অনেক সাংসদেরা রয়েছেন, বিধায়কেরা রয়েছেন, মন্ত্রী রয়েছেন এবং জেলা পরিষদ সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ স্তরের কর্মী থেকে একদম আমাদের টপমোস্ট লিডার সকলকে জানালাম আমার সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন। এবং যারা আপনারা, অর্থাৎ যাদের জন্য আজকে আমাদের এখানে আসা, যাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সাহস হচ্ছে এবং আপনারা আছেন বলেই আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে কেউ পাচ্ছে না, সেই আপনাদের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আজকে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটা হলো যে কেন আমরা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে পুনরায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় অধিষ্ঠান করব। কেন করব? তার কারণটা হলো বাঙালি বোঝে বাঙালির যন্ত্রণা, আর বাঙালি পারে বাঙালির যন্ত্রণা ঘোচাতে। দুদিনের উড়ে এসে জুড়ে বসা ফোড়ে নেতারা কখনো আমার আপনার যন্ত্রণা বুঝবে না। তারা শুধু ক্ষমতার দখলের জন্য, তারা দেখুন তৃণমূল কংগ্রেসেরই ধান্দাবাজ পাল্টিবাজ কিছু পচা আলুদেরকে নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের বাগান সাজাচ্ছে। মানে তাদের ক্ষমতায় আসার জন্য বিজেপির রাজ্য স্তরে কোনো লিডার নেই, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে দেওয়া পচা আলুদেরকে নিয়ে তাদেরকে সাজাতে হচ্ছে। এবার আপনারা ভেবে দেখুন, আপনাদের এখানে যিনি পর্যবেক্ষক ছিলেন, দয়া করে আমাকে নামটা জিজ্ঞাসা করবেন না, আপনারা সবাই জানেন, তিনি এই পাঁচিলের উপর বসেছিলেন বিগত 3 থেকে 4 বছর ধরে, রোজই জল মাপছেন। তারপরে করলেন কি, উনি পাঁচিল থেকে ঝাঁপ মারলেন। আপনারা ভাবুন, যে মানুষটার পরিবার 10 বছরেরও বেশি সময় ধরে আপনাদের দয়ার দান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান এত বছর ভোগ করে এসেছেন। এমএলএ, এমপি, মিনিস্ট্রি, চেয়ারম্যান, চেয়ারপারসন, এমনকি উনি এখন যাকে নির্লজ্জের মতন নাম না ধরে আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করছেন, তো বলি উনিও তো বাপেরই বেটা। তার পরিচয়টা কি? তার বাবারই তো দয়াতে তিনি এমএলএ এমপি হয়েছেন। তাহলে আমরাও যদি তাকে বলি কই রে বাপের বেটা, সেটা কি সম্মানের হবে? বলুন, আমরা তো সবাই এক একটা করে পারিবারিক মানুষ, সেখানে আমরা কারো ভাইপো, ভাইজি, সন্তান, এটা তো স্বাভাবিক। আমরা তো কেউ বানের জলে ভেসে আসিনি, আমরা তো কেউ ওনার মতন, অধিকারী মশাইয়ের মতন, আমরা তো কেউ নিজেদেরকে অনাথ আশ্রমের ভাবি না।
আজকে যদি তার হিম্মত থাকে, আমি অধিকারী বাবুকে বলতে চাইছি, বা তার দেখা দেখি যেসব বিজেপি নেতারা আমাদের যুব নেতাকে ভাইপো বলে কটাক্ষ করছেন, যদি মায়ের দুধ খেয়ে থাকেন, বাপের বেটা হয়ে থাকেন, তাকে নাম ধরে বলুন, তাহলে বুঝবো আপনাদের দম আছে। আসলে কি জানেন, তারা এত বছর নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান ভোগ করেছেন, আপনাদের দয়ার দান ভোগ করেছেন, তারপর তার মনে হলো মুখ্যমন্ত্রী হতে হবে। কিন্তু উনি যখন বুঝলেন যে উনি মুখ্যমন্ত্রীটুকু না হলে নাকি বঞ্চনা শিকার, আমার এদিকে মা বোনেদের বলছি, তখন যখন বুঝলেন যে আপনারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে মুখ্যমন্ত্রী মেনে নেবেন না, এবং তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, তখন ওনার মনে হলো যে এবারে তো জেল খাটার সময়ও চলে এসছে। কারণ উনি এতদিন বিজেপির নেতাদের কথাই ছিলেন, নারদা চোর, দুষ্ট ছিলেন, আর সে কোন সাবান বলে জানি না, মা কাকিমারা জানেন নাকি যে কোন সাবান বলে তৃণমূল থেকে যাওয়া রাতারাতি নাকি যখন বিজেপিতে তারা থাকে না চোর থাকে, আবার বিজেপিতে গেলেই নাকি সাধু হয়ে যায়? জানেন এমন কোন সাবান আছে? আমার তো অন্তত জানা নেই, আমি তো বিজেপি ছেড়ে এলাম, আমার জানা নেই কিন্তু সেই সাবানটা কি সাবান যেটা নাকি তৃণমূলের চোর রাতারাতি নাকি বিজেপিতে সাধু হয়ে যায়। তো সেই তার যখন মনে হলো যে এবারে তো মুখ্যমন্ত্রীটাও হব না, কারণ মানুষ তৃণমূলে মুখ্যমন্ত্রী একজনকেই মানে, পশ্চিমবঙ্গের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং দেখলেন যে জেল খাটাটাও সুনিশ্চিত হয়ে আসছে, তখন পাঁচিরে বসে থাকা ঘাপটি মারা নেতার মতন আপনাদের হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ভেঙে উনি পাঁচির থেকে ঝাঁপ মারলেন কোথায় না, সেই সাবানের পার্টি, সে সাবানের বলে চোর নাকি সাধু হয়ে যায়। আর আপনাদের একটা কথা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আজকে উনি গেছেন, তারপর ওনার ভাই গেছেন, লাইনে অনেক আছে, চিন্তা করবেন না। আমার তো মনে হয় যে পায়ে কাঁটা ফুটে থাকলে সেই কাঁটা যদি আমরা না সরাই, গোটা শরীরে ক্যান্সার হয়ে যেতে পারে। গোটা শরীরটাকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে গেলে এই রকম কাঁটারা যত আমাদের দল থেকে বেরিয়ে সাবান পার্টিতে যে সার্কাস দেখাবে আমাদের তৃণমূল কংগ্রেস, তত বেনজল বেরিয়ে গঙ্গা জলের মতো শুদ্ধ হবে। আপনাদের নিশ্চয় মনে হচ্ছে যে আমি বিজেপি ছেড়ে কেন তৃণমূলে এলাম, নিশ্চয়ই এটাই এখন সবার মনের প্রশ্ন। কেন এলাম জানেন? যে বিজেপি ধর্মের লড়াই লাগায়, হিন্দু মুসলিমের লড়াই লাগায়, এবং সর্বোপরি কি জানেন, হিন্দুদের মধ্যেও জাত বিভাজন করে। ব্রাহ্মণ সমাজ, ঠাকুর সমাজ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছড়ে বর্গ, দলিত সমাজ তাদের সঙ্গে মিশতে পারে না। এবার আমি ভাবুন, আমি একটি শিডিউল কাস্ট তপশিলি সম্প্রদায়ের মহিলা, একটি পড়াশোনা জানা মহিলা, যেটাকে তথাকথিত শিক্ষিত বলে। এবার আমরা তো সবাই জীবনে এই দিনটা দেখতে চাই যে আমরা যেন আমার বাবা মাকে গর্ব করতে পারি, বাবা মাকে গর্ব অনুভব করাতে পারি নিজেদের কাজে। তেমনি কোথাও কিন্তু আমরা নিজেদের সমাজের প্রতিও দায়বদ্ধ, কারণ আমরা সবাই সামাজিক জীব, একা একা কেউ বাঁচতে পারি? ভাবুন তো, আজ দীর্ঘ 8-9 মাস আমরা সবাই করোনার বিরুদ্ধে ঘরবন্দি ছিলাম। ভালো লাগছিল? ভালো লাগছিল? কেমন পাগল পাগল লাগছিল, কারো মুখ দেখতে না পেয়ে, কারোর সাথে কথা বলতে না পেরে। কেন? আমরা সবাই সামাজিক জীব, সবাই সবার জন্য বাঁচবো, প্রত্যেকে আমরা অপরের জন্য বাঁচবো, তবেই নিজের জন্য বাঁচাটা ভালো হবে।
এবার যখন দেখলাম যে এই দলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা তপশিলি সম্প্রদায়ভুক্ত পিছড়ে যারা, তাদেরকে সম্মান দেওয়া হয় না, তাদের যোগ্যতা থাকলেও দাবিয়ে রেখে দেওয়া হয়। আমি ভেবে দেখলাম যে আমি যদি শুধু নিজের টুকু ভেবে বাঁচি, আজকে আমি যতটুকু পড়াশুনো করেছি সেটুকু যদি আজকে আমার সমাজের আমার মতো যারা অনেক একাকী নারীর লড়াই শুরু করে তাদের যন্ত্রণাটা যদি অ্যাসেম্বলি বা পার্লামেন্টের মাধ্যমে মানুষের কাছে বিচারের জন্য পৌঁছতে না পারি, তাহলে আমার বেঁচে থাকাটা কি সত্যি সম্মানের বেঁচে থাকা না স্বার্থপরের বেঁচে থাকা? সেই স্বার্থপরটা হতে পারিনি। তাই মনে হলো যে এই সাবান পাটি ছেড়ে বেরোনো উচিত। এবং জানেন, ওই দলটিতে নারীদের সম্মান সুরক্ষাও নেই। তারা মাফিয়া, তোলাবাজ, দুষ্কৃতীদেরকে জায়গা দেয়, সুরক্ষা দেয়, কিন্তু যারা আমাদের মতো রক্ত দিয়ে লড়াই করে, বুক চিতিয়ে লড়াই করে, তাদের সম্মান সুরক্ষা দেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু আমার দলনেত্রী, আমার যুব নেতা আমাকে সম্মান দিয়ে তাদের গলায় জড়িয়ে নিয়েছেন। আজকে ভাবুন, আমি সেই পার্টির জন্য রক্ত দিতে এসেছি একটা নারী হয়ে, যে দলটা একটা নারীর হাতে আপনারা আজ থেকে অনেক বছর আগে তুলে দিয়েছিলেন। 1998 সালের 1 জানুয়ারি আমার দল তৃণমূল কংগ্রেস পথ চলা শুরু করেছিল। তখন তার সঙ্গী ছিল আমার প্রিয় মহানাগরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের প্রিয় নেতা ববিদা, এবং এখানে আরো অনেক মানুষ আছেন, তারা সবাই এবং আপনারা। আর আমি মনে করলাম যে আমার জীবনের এই কঠিন একাকী নারীর সংগ্রাম আমি একটা নারীর হাত ধরেই করব, আর সেই নারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতে পারছেন, ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য গোটা বিরোধী শক্তি, বিজেপির থেকে শুরু করে সবাই এক হয়ে গেছে। কেন? মেয়েদের সম্মান পাওয়ার অধিকার নেই? আমরা মেয়েরা কি চিরকাল অবহেলিত হব? আমাদের মেয়েদের মুখ্যমন্ত্রী হবার অধিকার নেই? যে নারীটি এত লড়াই করেছে 50 বছর ধরে। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রীর লড়াই, নিশ্চয়ই অনেকে জানেন। ওরা বলে না চাওয়ালা মুখ্যমন্ত্রী? হ্যাঁ, নিশ্চয়ই চাওয়ালা মুখ্যমন্ত্রী। এটা আমাদেরও গর্বের বিষয় যে একটা নিম্নবিত্ত সমাজ থেকেও দেশের সর্বোচ্চ পদে পৌঁছানো যায়। কিন্তু জানেন, আমাদের প্রিয় নেত্রী যখন তার বাবা মারা গেলেন তখন তিনি 16 বছরের ছোট্ট কিশোরী। সেই বয়সে উনি ইচ্ছে করলে অনেক জীবনটাকে আনন্দ অনুভব করতে পারতেন, কিন্তু ওই বয়স থেকে এত বড় সংসার, ভাই বোন সবাইকে পেট চালানোর জন্য তিনি দুধ বিক্রি শুরু করেছিলেন। আপনারা সবাই জানেন হয়তো অনেকেই। ভাবুন, ওইটুকু একটা মেয়ে, সে নিজের সংসারকে প্রতিপালনের জন্য দুধ বিক্রি শুরু করলেন। তাহলে আমাদের তো আরো গর্ব, বিশেষ করে আমাদের মহিলাদের আরো গর্ব যে একজন, তাহলে তো আমাদের রাজ্যের সর্বোচ্চ পদে, এবং উনি ভারতবর্ষের অনেক বড় বড় মন্ত্রক সামলেছেন, একজন দুধওয়ালা মুখ্যমন্ত্রী। এটা কি গর্বের নয়? ভাবুন, সেটা কিন্তু অনেকেই বলে না বিজেপির লোকেরা। আমি বলছি, আমি আমার নেত্রীকে নিয়ে গর্ব করি যে আমার নেত্রী কালীঘাটের টালির চালা থেকে, ওই বস্তির জীবনের যন্ত্রণা থেকে আজকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে রাজ সিংহাসনে পৌঁছেছেন। কোনো বাবার ছেলে হিসাবে নয়, কোনো মায়ের মেয়ে হিসাবে নয়, শুধু লড়াই করতে করতে আপনাদের সাথ পেয়েছেন, তাই আজকে উনি নবান্নের 14 তলায়। তাই আমাদের সবার দায়িত্ব যে তাকে আবার নবান্নের 14 তলায় পাঠানোর। আর সেই জন্য আজকে আপনাদের এই কুলির মাটি থেকে সবাই প্রতিজ্ঞা, পণ, চ্যালেঞ্জ, শপথ নিয়ে বাড়িতে ফিরবেন, যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পুনরায় হ্যাট্রিক মুখ্যমন্ত্রী করতে পারি। তৃতীয়
মসনদে প্রতিষ্ঠা করতে পারি। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো বিশেষ করে আমার ডান দিকে যেসব মা বোনেরা রয়েছে তাদেরকেও বলছি, আর এখানে অনেক আমি জানি আমার পুরুষ বন্ধুরা রয়েছেন যারা কারু বাবা, কারু স্বামী, কারু ভাই, কারু দাদা, তাই আপনাদের কাছেও আমি বিচারের ভাতটা ছেড়ে দিলাম। আজ থেকে কয়েক মাস আগে যখন বিজেপি গভর্নমেন্ট 3 তালাক বিল রদ করে দিল মুসলিম রমণীদের সুরক্ষার স্বার্থে, বিশ্বাস করুন সেদিন একটা নারী হিসাবে আমার খুব আনন্দ হয়েছিল। কোন পার্টি হিসাবে নয়, ভেবেছিলাম যাক এটা তো খুব দারুণ পদক্ষেপ যে আমার মুসলিম মেয়েদের সুরক্ষার স্বার্থে এত বড় একটা ঐতিহাসিক বিল ঘোষণা হলো। কিন্তু দুঃখের বিষয় দেখুন, বিজেপি মুখে বলে এক আর করে আরেক। যখন আমি ঠিক করলাম যে আমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে একটা নারীর নেতৃত্বে লড়াই শুরু করব জীবনের, তখন সেই দলেরই সাংসদ, যার জন্য আমি আমার জীবনটাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, প্রতি মুহূর্তে মৃত্যু নিশ্চিত জেনেও স্বামীর পাশে থাকাটা স্ত্রীর কর্তব্য, স্বামীর লড়াইয়ে পাশে থাকাটা কর্তব্য, সেটা বুঝে যখন তার সাথ দিলাম এবং অনেক কিছু সহ্য করেও যখন তাকে আপনাদেরই মতন বিষ্ণুপুর লোকসভার জনগণের আশীর্বাদ নিয়ে জেতাতে সক্ষম হলাম, তখন বিশ্বাস করুন তার চেয়েও বেশি আমার আনন্দ হয়েছিল আমার জনগণের ভালোবাসা পেয়ে। কিন্তু সেই মানুষটি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিল আমি তখন সাথ দিয়েছিলাম, যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল মন থেকে মানতে পারিনি, বিশ্বাস করুন খুব যন্ত্রণা হয়েছিল। কারণ সেই ছোট্ট বয়স থেকে যখন ক্লাস 8-9-এ পড়তাম রাজনীতি বুঝতাম না, কিন্তু একটা নাম খুব চর্চায় থাকতো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমার যেখানে বাপের বাড়ি বাঁকুড়ার বড়জোড়ায়, উনি 99 সালে একবার সন্ধেবেলার ওনার একটা জনসভা ছিল, তো সেখানে আসার কথা। বাচ্চা মেয়ে, 7টা পেরিয়ে গেছে, প্রায় 9টা বাজতে যাচ্ছে, ঘুমে চোখ ঢুলে আসছে। তো আমার বাবা মা বলছে যে ঘরে যে ঘুমোবে যাও, আজকে দিদির আসতে দেরি হবে। কোনো জায়গায় উনি জ্যামে মনে হয় ফেঁসে গেছিলেন, অন্য কোনো জনসভা থেকে ফিরতে তার রাত হয়ে গেছিল। তো দিদি সেদিন অনেকটা রাত্রে পৌঁছেছিল। আমি কিন্তু ওই বাজার, এরকমই একটা বাজারে হয়েছিল দিদির জনসভা 1999 সালে। তো আমি বিশ্বাস করুন ঘর যাইনি, বলেছিলাম না যত রাতে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবো। কারণ কেন বলুন তো, ভালো লাগতো একটা নারী, যে সমাজে এখনো মেয়েদেরকে পুড়িয়ে মারা হয় সামান্য পণের জন্য, সেখানে একটা নারী এই রকম একটা লড়াই করতে পারে, জীবনের সব রংকে দূরে সরিয়ে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের মুখে রঙের হাসি ফুটিয়ে দেওয়ার জন্য নিজে সাদা শাড়িতে নিজেকে সজ্জিত করতে পারে। বলুন সেই নারীটার সাথ দেব না? কিন্তু তাও স্বামীর হয়ে সাথ দিয়েছিলাম। ওই যে বললাম সীতাকে সবসময় অগ্নি পরীক্ষা দিতে হয়, সেবারও আমি কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও স্বামীর সাথ দিয়েছিলাম। কিন্তু যখন আমার মনে হলো যে আমি সম্মানের সাথে রাজনীতিটা করতে চাই একটা নারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তখন তার মনে হলো আমার হাতটা ছেড়ে দেওয়া দরকার। এত বড় একটা পৃথিবীতে একটা অল্প বয়সী নারীর হাত ছেড়ে দেওয়া দরকার, যে কিনা অগ্নি সাক্ষী করে বলেছিল সারা জীবন একসাথে পথ চলবো। এটাই তো সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, সারা জীবন পথ চলারই তো একসাথে অঙ্গীকার নেওয়া হয়, তাই তো? কিন্তু তার মনে হলো যে ওপেন টিভিতে আমাকে তালাক দিতে হবে। অপরাধটা কি না দল ত্যাগ। আপনারা একটু জানাবেন, দল ত্যাগ কি ঘর ভাঙার কারণ হতে পারে? আপনারা সাপোর্ট করেন যে আমার সাথে যে অন্যায় অবিচার একজন বিজেপি সাংসদ করলো, যে বিজেপি কয়েক মাস আগে 3 তালাক উঠিয়ে দিল, আর সেই বিজেপি সাংসদ তার স্ত্রীকে শুধু দল ত্যাগের জন্য তালাক দিচ্ছে। ভাবা যায় এটা কত বড় যন্ত্রণার, ভাবতে পারেন? আমি কিন্তু কোনোদিন মনে করিনি
যে রাজনীতি আর পরিবার এক হওয়া উচিত। রাজনীতিটা তো ঘরের বাইরে আর সংসারটা তো ঘরের ভেতরে, তো সেখানে দুটো সে কিন্তু মিলিয়ে ফেললো। তার সাথ দিয়েছি, আমার সাথ দিল না। এবং আরেকটা জিনিস আপনাদের খেয়াল করা দরকার, অনেক যন্ত্রণা সহকারে এই কথাগুলো বলছি, বিজেপির কোনো লিডার, অনেকেই আমাকে ফিরে যেতে বলছেন, কিন্তু আমি তো আর ফিরবো না। তার কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় থাকতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য থাকতে চাই, ববি দাস স্নেহধন্য থাকতে চাই, আপনাদের স্নেহধন্য থাকতে চাই। তাই জন্য আমাকে যখন এই নিষ্ঠুর অত্যাচার, যখন ওপেন টিভিতে আমাকে তালাক দিচ্ছে এবং অনেক মিথ্যা দোষে দুষ্ট করলো, আমি শুধু একটাই কথা জানতে চাই, আজ 10 বছরের সম্পর্কে ওই দোষগুলোই দুষ্ট ছিলাম না? শুধু বিজেপি ছেড়ে টিএমসি এলাম বলেই দুষ্ট হয়ে গেলাম? কিরকম অন্যায় অবিচার ভাবুন। এবং তার বিনিময়ে বিজেপির একজন লিডারও পর্যন্ত, এমনকি বিজেপির মহিলা নেত্রীরাও আমার পাশে দাঁড়ায়নি এই ব্যাপারটাতে, যে না, রাজনীতি রাজনীতির জায়গায় আর সংসারটা সংসারের জায়গায়। শুধু এই কথাগুলো কেন বললাম জানেন? ঘরের কেচ্ছা বলতে ভালো লাগে না, শুধু এই কারণে আমার মা বোনেদের উদ্দেশ্যে আবার বলছি, যদি একজন সাংসদ, বিজেপির সাংসদ যারা 3 তালাক রদ করে, সে যদি তার স্ত্রীর হাত ছেড়ে দিতে পারে এবং বিজেপির কোনো নেতা নেত্রী যদি প্রতিবাদ না করে, কাল যদি ভুলক্রমেও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, আমি বলছি আপনাদের অনেক মা বোনেদের ঘর ভেঙে যাবে। কারণ বিজেপি ঘর জোড়ার কাজে নয়, ঘর ভাঙার কাজে ওস্তাদ। ঠিক আছে? তো একটাই কথা না বলে আজকে শেষ করতে চলেছি, কারণ এরপরে আমাদের মহানাগরিক আছেন ববিদা, আপনারা তার কথা সবাই শুনবেন। সবাই ভালো থাকবেন। আর যিনি কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, গতিধারা দিয়েছেন, সমবেথী দিয়েছেন এবং আরো অনেক অনেক প্রকল্প দিয়েছেন এবং বাংলাকে উৎকর্ষতার শিখরে নিয়ে যেতে চাইছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানানোর জন্য আপনাদের মুর্শিদাবাদের 22টা বিধানসভায় যেন 2021-এ তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করে এবং বিজেপি আর কংগ্রেসের জামানত জব্দ করে দেবেন, তবেই হবে আপনাদের আসল ওদেরকে থাপ্পড় মারা জবাব। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাবেন, তৃণমূল কংগ্রেসকে পুনরায় সরকারে প্রতিষ্ঠা করবেন আর বিজেপিকে বাংলা ছাড়া করবেন, যাতে 50 না পেরোতে পারে তারা, ওই 250টা সিট জেতার তারা যেন দুঃস্বপ্নই থেকে যায়। সেই 250 তো দূরস্থ, 2টা কেটে দিলে যেন 50টাও না পায়, সেইটা দেখারও অধিকার আপনাদের হাতে। এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। নমস্কার। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জনাব ববি হাকিম জিন্দাবাদ। নমস্কার।